স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিই। শুরুতে সিরাজুল ইসলাম, আমরা একটা রিপোর্ট দেখে নেই বরং, তারপরে জুলাই সনদের বিষয়ে। বিএনপি সহ জুলাই সনদে স্বাক্ষর করতে সম্মতি জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। স্বাক্ষর করবেই এখনও নিশ্চয়তা দেয়নি জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন। আর সরাসরি না বলেছেন গণতান্ত্রিক বামজোট। প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক শেষে এসব জানান রাজনৈতিক দলের নেতারা। এই আলোচনায় একটু যুক্ত করে নেব ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ, আইনজীবী, লন্ডন থেকে যুক্ত হবেন তিনি। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যুগ্ম মহাসচিব, AB পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এই আলোচনায় আমরা একটু আলোচনাটা শুরু করি। সিরাজুল ইসলাম, আপনার একটা মন্তব্য দিয়ে শুরুতেই ছোট করে যদি একটু মন্তব্য করেন এই প্রসঙ্গে। অনেকগুলো খবর আমার সহকর্মীর রিপোর্টে আসলো, গণমাধ্যমে অনেক অ্যাঙ্গেলে খবর হয়েছে আজকে, সব মিলিয়ে। আসলে সমস্ত অ্যাঙ্গেল যদি আমরা বিবেচনায় নিই তাহলে বলতে হবে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হতে যাচ্ছে তা আসলে খুব আমাদের সুখের কোনো কারণ হতে যাচ্ছে বলে আমি মনে করছি না। এই কারণে যে এই জুলাই সনদে সব দল স্বাক্ষর করবে কি করবে না, এটা নিয়ে কিন্তু এখনও মারাত্মক রকমের প্রশ্ন রয়ে গেছে। জামায়াত ইসলামী, এনসিপি এবং বাম দল কারা এতে সই করবে না। তো জামায়াত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের একটা অন্যতম প্রধান দল, রাজনৈতিক দল, যারা ক্ষমতার বড় রকমের একটা অংশীদার হিসেবে নিজেদেরকে এই মুহূর্তে বিবেচনা করছে। এনসিপি হচ্ছে 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে দেশে, সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বা নেতৃত্ব দেয়া লোকদের সংগঠন। সেক্ষেত্রে যারা জুলাই সনদে স্বাক্ষর করবে কি করবে না এরকম একটা কনফিউশনের ভেতরে আছে, তারা সবাই কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। কাদের সাংগঠনিক কাঠামো কতটুকু সেই বিবেচনা না করলেও রাজনৈতিক অবস্থান এবং তাদের তৎপরতা এবং জাতীয় রাজনীতিতে তাদের অবস্থান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যখন এনসিপি এবং জামাতের মতো সংগঠন যদি বলে যে জুলাই সনদে স্বাক্ষর করব কিনা বিবেচনার ব্যাপার ভেবে দেখতে হবে, অনিশ্চিত এরকম একটা অবস্থা থাকে, তাহলে এই জুলাই সনদ যে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে না, বা বিগত অন্তত 1 বছরের রাজনীতি, এত বড় পরিবর্তন হওয়ার পরেও 1 বছরের রাজনীতি যে আমাদেরকে দারুণভাবে ঐক্যবদ্ধ করতে পারেনি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে যা হতে যাচ্ছে আমি মনে করছি যে খুব একটা আশাবাদী হওয়ার বা খুশি হওয়ার কোনো কারণ আমি খুব একটা দেখছেন না। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করি। সিরাজুল ইসলাম যেমন একটু হতাশা প্রকাশ করলেন, আমি যদি এর সঙ্গে একটু যুক্ত করি যে ডাক্তার তাহেরের একটি মন্তব্য দিয়ে তিনি বলেছেন, নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে তিনি বলেন, নির্বাচনের দিনে গণভোট হলে আবার কি উচ্চকক্ষের জন্য ভোট হবে? এটা সন্তান জন্মের আগেই কাপড় চোপড় কেনার মতো অবস্থা। উচ্চকক্ষের জন্য আগে ভোট মানুষ কিভাবে হবে? এতে সাংবিধানিক সংকট হতে পারে। একটু কি ব্যাখ্যা করবেন, মানে কিরকম, কি একটু আইনি বিষয়টা আসলে কি? আসসালামু আলাইকুম একাত্তর সকল দর্শকদেরকে এবং আমার সম্মানিত উপস্থিতিবৃন্দ। প্রথম কথা হলো, আমরা কিন্তু একটা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছিলাম যে আমরা সবাই এটা গণভোটে যাবে এবং এটা একটা অর্ডার পাস, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু 4 তারিখে সারাটা দিন আলোচনা হলো কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। 8 তারিখে এই সভা, ঐক্যমত কমিশনের সভা শেষ হলো এই বলে
যে কি প্রক্রিয়াতে এটা বাস্তবায়ন হবে সেটা আপনাদের সবাইকে জানানো হবে এবং লিখিত ড্রাফট দেওয়া হবে। ঐক্যমত কমিশন গতকালকে যে ড্রাফট দিলেন, সেই ড্রাফটে কিভাবে এই জাতীয় সনদ বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো আলোকপাত করলেন না। তাহলে এটা জাতির সাথে একটা ফার্স বা এটা একটা প্রতারণা, এটা আমার ব্যক্তিগত মতামত। যে এই ঐক্যমত কমিশন গত একটা বছর যা করলেন, আপনি আগেও আমি বলছি 3 দলীয় জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। 2007 সালে বিএনপির মহাসচিব এবং আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত প্রকাশ্যে টেলিভিশনের মধ্যে সাক্ষাৎকার দিয়ে বললেন আমরা আমাদের গঠনতন্ত্র সব পরিবর্তন করব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসবো। ইলেকশনের পরে কিছুই হয়নি, আমরা দেখছি যেই মনস্টার স্বৈরাচারতন্ত্র সেটাই ছিল। আজকে এই দুইটা জিনিস, একটা হচ্ছে রেফারেন্ডাম। রেফারেন্ডামটা ইলেকশনের দিন হলে কি হবে, ইলেকশনের আগে হলে কি হবে। ইলেকশনের আগে যদি হয়, বারবার একটা কথা বলা হচ্ছে, কনস্টিটিউশনের বিধান অনুযায়ী এই নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশন একটা বাইরের সরকার। সো আমরা কনস্টিটিউশনের মধ্যে আসি, বাইরে এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি দের ইজ নো কনস্টিটিউশন। তাহলে আপনি কিসের ভিত্তিতে ইলেকশনটা করবেন? ইলেকশনের লেজিটিমেসি দিতে গেলে আপনাকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, এবং আইনগত ভিত্তি যদি না দিয়ে ইলেকশনটা করেন তাহলে সেই ইলেকশনটা প্রশ্নবিদ্ধ হবে। নাম্বার 2, আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এখানে সবাই একমত। তাহলে দ্বিকক্ষে পিয়ার হবে না নর্মাল পদ্ধতিতে হবে, কি হবে এটা আপনি ঠিক করলেন না। তাহলে ইলেকশনের ভোটের পরে কি আপনি দ্বিতীয় কক্ষ নিয়ে আবার ভোট করবেন, যেটা বলতেছে এটা ব্যাখ্যাটা এরকম। তাহলে তো এটা যদি সেটেল না হয় তাহলে দ্বিকক্ষে আপনি লোক পাঠাবেন কিভাবে? আর একটা উদাহরণ দিই আপনাকে। ভোটের দিন ধরে নেন একটা সেন্টারে গন্ডগোলের কারণে ভোট বন্ধ হয়ে গেল, তাহলে ওই সেন্টারে এই আমাদের যে জুলাই সনদ নিয়ে যে ভোট, সে ভোটও বন্ধ হয়ে যাবে। তাহলে জুলাই সনদ কিভাবে পাস হবে? ওইটার জন্য কি বসে থাকা হবে? যেমন অন্য অন্য কনস্টিটিউশনে সবাই জিতে যাবে, কিন্তু জুলাই সনদ কি হবে না, পাস হবে না। থার্ড যে জিনিসটা, জুলাই সনদের বিপক্ষে যদি ভোট পড়ে তাহলে আপনি কিসের ভিত্তিতে এই সংস্কারগুলো করবেন? ফোর্থ, আপনার এখানে অনেকগুলো পার্টি ডিসেন্ডিং আছে, এই যেগুলো ডিসেন্ডিং আছে সেগুলোর যদি আপনি সমাধান না করেন, আপনি বলতেছেন পার্টির ইশতেহারে দিবেন, জনগণ ভোট দিবে। জনগণ কিসে ভোট দিবে? আপনি যদি দুইটা এতদিন পর্যন্ত ঐক্যমত ছিল যে যেগুলো বিষয়ে আমরা সবাই একমত সেটার একটা ব্যালট হবে, যেগুলো বিষয়ে ডিসেন্ডিং দিছে 9টা, সেই 9টার বিষয়ে একটা ব্যালট হবে। সেই জন্যেই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ তাহের সাহেব উনি যথাযথই বলছেন যে এই ইলেকশনটা অবশ্যই আগে হওয়া উচিত। আর আপনাদেরকে একটা মনে করিয়ে দিই, গত 3টা যে রেফারেন্ডাম হয়েছে তার মধ্যে একটা রেফারেন্ডাম 43 দিন পর হয়েছে। সো আজকে আমাদের হাতে যে সময় নাই এই কথাটা ঠিক না। থার্ড, আমরা সবাই ঐক্যমত, এখানে হাজার হাজার কোটি টাকা ইলেকশনের জন্য ব্যয় হওয়ার তো কোনো কারণ নেই। আর একটা জিনিস বলতেছে যে জনগণ টার্ন আউট হবে না। দেখেন আগে রেফারেন্ডাম 3টাতেই 70%-এর উপরে লোক টার্ন আউট হয়েছে। সো লোক যে আসবে না ভোট কেন্দ্রে এই কথাটাও ঠিক না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আজকে নাইদার দ্য চিফ অ্যাডভাইজার নট দ্য ঐক্যমত কমিশন একটা ডিরেক্ট গাইডলাইন দিল। আজকে তাহলে কি জন্য ডাকলো? তারা ধন্যবাদ দেওয়ার জন্য খালি? এখানে তো এটা পুরা জাতির কাছে এটা কি একটা তামাশা হচ্ছে? আজকে তাহলে ডাকা হলো কেন এমার্জেন্সি ভিত্তিতে? সেটা হচ্ছে লিগাল বেসিসটা কিভাবে দেওয়া হবে তার জন্য। আর লিগাল বেসিস না দিলে, এই জুলাই সনদ পাস না হলে কিভাবে একটা সেফ এক্সিট হবে? তো এইগুলো কথা আমি জাতির সামনে রেখে গেলাম। আইনগত কোশ্চিনে হচ্ছে কনস্টিটিউশন নাই, কনস্টিটিউশনের বাইরে একটা ভোট করবেন, কিসের ভিত্তিতে ভোট করবেন? জুলাই সনদের ভিত্তিতে ভোট করবেন। সেই জুলাই সনদে আপনি পাস করতেছেন না, তাহলে আপনার ভোটটা কিভাবে লেজিটিমেসি হল? ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ, যুক্তিগুলো মানে কি, মানে ব্যাখ্যা কি আসলে? উনি বলছেন যে কনস্টিটিউশন নাই, সুতরাং ব্যবস্থাপনাগুলো এইভাবেই করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি টু মেনি এক্সটেন্ট শাহরিয়ার ভাইয়ের সাথে একমত। দেয়ার ইজ এ গুড আর্গুয়েবল কেস হি অ্যাকচুয়ালি পুট ফরওয়ার্ড। বাট যে বিষয়টা আমি খুব মানে রেসপেক্টফুলি দ্বিমত করতে চাই, যে প্রথম যে বিষয়টা আলোচনায় হতাশার যে কথাটা আসছে, আমি কিন্তু আসলে মনে করি যে জাতি হিসেবে
আমাদের যদি সামনের দিকে এগোতে হয় তাহলে আশাবাদী হওয়ার জায়গা থেকে এগোতে হবে। অফকোর্স এই এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হয়েছে, কনস্টিটিউশনালি অ্যাকচুয়ালি দেয়ার ইজ সাম মিক্সড অ্যাটিটিউড দে হ্যাভ টেকেন, বিকজ এটা যদি জুলাই রেভলিউশনারি গভর্নমেন্ট হতো তাহলে আন্ডার কনস্টিটিউশন তাদের অ্যাকচুয়ালি শপথ নেওয়ার সুযোগ কম ছিল। আবার তারা কনস্টিটিউশনালি শপথ নিয়েছেন, সেটার ডিবেট গুলো করলে আসলে আমাদের মানে কখনো আমরা একটা সলিউশনের দিকে যেতে পারবো না। আমি যেটা অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে আজকে ঐক্যমত্য কমিশনের যে আলোচনাটা হয়েছে, দেয়ার আর লোটস অফ ডিমেরিটস ইন ইট। এটা যেমন সত্যি, এটাও সত্যি যে এটা আশা জাগানিয়া এই কারণে যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এটা কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমি মনে করি যে সবচেয়ে রিমার্কেবল রেভলিউশন। 90-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আপনি দেখবেন 90-এর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেখানে যে গণ অভ্যুত্থানের পরে একমত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো মনে করেছিল, সেই প্রেক্ষাপট ছিল যে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং একটা হ্যান্ড ওভার হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে। এবার কিন্তু পুরো সরকার সুদ্ধা যারা যারা ছিল সব পালায় গেছে, দেয়ার ওয়াজ নোবডি দেয়ার। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি মনে করি যে এটা একটা আসলে রেভলিউশনারি গভর্নমেন্ট, যদিও তারা মানে সেই ফরম্যাটে এটাকে রান করেনি। কিন্তু যে প্রশ্নটা এখন এই ডিবেটগুলোকে অতিক্রম করে আমাদের তো সামনের দিকে এগোতে হবে। আমি মনে করি এখন ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে পর্যায়টা এসেছে, যে একটা গণভোট হবে এবং জুলাই চার্টার একটা স্টেবল রূপ পাবে এবং পরবর্তী যে পার্লামেন্ট তাদের উপরে দায়িত্ব থাকবে, তারা এগুলো বাস্তবায়ন করবে। এই বাস্তবায়নের জায়গা থেকে তার আগেও ব্যারিস্টার তারিক বিন আজিজ মানে এস এম শাহরিয়ার কবির যেরকম বলছিলেন যে যদি নির্বাচনটা আগে করা না হয় এবং ওই দিন একই দিনে যদি নির্বাচন হয় তাহলে একটা আইনি জটিলতা থেকে যাবে, তৈরি হতে পারে। এটা একটা বিরতির পরে এসে আপনার কাছে আমি এই জায়গা থেকে একটু ফিরতে চাই। একটা বিরতি আমাকে নিতে হচ্ছে এখন, ফিরছি আপনাদের কাছে একটু বিস্তারিত জানার জন্য বিষয়গুলো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দেখে নিলাম অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে আজকে। আমরা যে আলোচনায় ছিলাম, ব্যারিস্টার তারিক বিন আজিজ, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম, যদি গণভোট একই দিনে হয় তাহলে আইনি একটা জটিলতা আছে বলছেন এস এম শাহরিয়ার কবির। আপনি এমনটি মনে করেন কিনা? যদিও বিএনপি চাইছে গণভোট একই দিনে হোক, জামায়াত ইসলাম চাইছে গণভোটটা আগে করে ফেলতে। আপনাকে ধন্যবাদ। আমি আসলে যে কথাটা বলছিলাম যে আইনগত জটিলতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সুযোগ নিলে আমরা অনেক বিষয়ে দ্বিমত এবং মত প্রকাশ করতে পারব, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা যে কনস্টিটিউশন বা আইনের কথা বলছি, এই সবগুলোই কিন্তু বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা এই রিপাবলিকের যে পিপলস, তাদের ম্যান্ডেটের উপরে নির্ভরশীল। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছে। এই বিদায়ের মধ্য দিয়ে তারা আসলে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জুলাই সনদ। একই সাথে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 থেকে 17 বছর, গত 3টা যে নির্বাচন হয়েছে, এর কোনো নির্বাচনেই কিন্তু তারা ভোট দিতে পারেনি। সুতরাং একটি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে অভিযাত্রা, সেটি কিন্তু বহুল আকাঙ্ক্ষিত। তো এই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই সনদের বাস্তবায়ন করবে তো পরবর্তী সরকার, যারা দায়িত্বে আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে। অ্যাট দ্য সেম টাইম এই জুলাই সনদের সিগনেটরিরাই আইদার এককভাবে অথবা দলগতভাবে আগামী নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাবে। আমি মনে করি যে জুলাই সনদ আজকে যে ডিক্লারেশন হয়েছে এবং যে দ্বিমত আছে, কিছু মতামত পক্ষে আছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, এই সবগুলো মিলে যখন সকল রাজনৈতিক দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট রেজিম
এটা সাইন করবে, তখন আসলে এটির রাজনৈতিক ভিত্তি কিন্তু একটি শুধুমাত্র মানে সিগনেটরি ম্যাটার না, কারণ এটা এই রিপাবলিকের জনগণের উইল, ইচ্ছা। তারা একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে এই ইচ্ছাটা প্রকাশ করেছে। সুতরাং জুলাই সনদ কিন্তু ইটসেলফ সকল রাজনৈতিক দলের মতামতের উপর নির্ভরশীল না, এটা জনগণের মতামতের উপর নির্ভরশীল। জনগণের এই মতামতটাকে আপনি ফার্ম বা দৃঢ় করবার জন্য গণভোটের মাধ্যমে আপনি হা বা না নিচ্ছেন। একই সাথে যখন মূল ইলেকশন, যেটা পার্লামেন্ট গঠন করবে, সরকার পরিচালনার দায়িত্ব পাবে, এই দুটি নির্বাচন একই দিনে হওয়াতে আমি খুব মানে প্র্যাকটিক্যালি বলছি। প্র্যাকটিক্যালি এই জন্য বলছি যে এই দুটি নির্বাচনই গুরুত্বপূর্ণ। গণভোটের হা না এবং মেন যে নির্বাচন, এই দুটো যদি একই দিনে হয়, এটা আসলে নির্বাচন প্রক্রিয়াতে জনগণকে সম্পৃক্ত করবার ক্ষেত্রেও এটা সহজ। মানুষজন একই সাথে উদ্দীপনা, উৎসাহ নিয়ে ভোট দিতে আসবে, তারা গণভোটের হা না ভোট দিবে এবং তারা তাদের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আপনি একটি জাতীয় নির্বাচন কিন্তু অনেক ব্যয়বহুল একটি ম্যাটার। দুটি পৃথক নির্বাচনের যে প্র্যাকটিক্যাল খরচ, এটাও কিন্তু আমাদেরকে আসলে কনসিডারেশনে আনার ব্যাপার আছে। আচ্ছা, না এ নিয়ে তো আমি শাহরিয়ার কবিরের আলাদা মত আছে যে একই দিনে যদি কোথাও নির্বাচন যদি বানচাল হয়, নির্বাচন বন্ধ হয়ে যায়, যে একই দিনে আপনি দেখেন, একই দিনে যদি কোথাও নির্বাচন বন্ধ হয়, ওই নির্বাচনটা কিন্তু চিরস্থায়ী রূপে বন্ধ হচ্ছে না, এটা সাময়িক স্থগিত হচ্ছে, আবার একদিন বা দুদিন পরে সেই নির্বাচনগুলো হয়। আচ্ছা, মানে তার উপায় আছে, তাহলে এরও একটা ব্যাখ্যা আছে। এটা তো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ। হ্যাঁ, না ঠিক আছে। এটা আপনার গণভোটের দিনও আপনি যদি আলাদা গণভোটও করেন, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কোনো কেন্দ্রে কোনো মানে হঠাৎ করে কোনো সাডেন কোনো ইনসিডেন্ট হয়েছে যে কারণে ওই কেন্দ্রে গণভোট পরিচালিত হতে পারে। আমাদের তো গণভোটের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব মানে খুব সুখকর না। সুযোগ নাই। আরে এমপি ইলেকশন তো আলাদা, এমপি ইলেকশনে সবাই জিততে চাবে, আমি পার্সোনাল ইয়া থাকবে। আমি শাহরিয়ার সাহেবের সাথে আমি একমত, কিন্তু যে জায়গাটা আসলে দ্বিমত করছি, আনসার্টেনিটি, এই দেশব্যাপী যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে আনসার্টেনিটিতে যে কোনো কিছু ঘটতে পারে। কোনো কিছু হয়নি বলে যে হবে না তা না, কিন্তু যদি হয়েও থাকে আসলে সেটা তো কোনো পার্মানেন্ট মানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স দেখতে হবে। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স, অতীতের ইতিহাস, রেফারেন্ডাম সবাই যখন এক, তখন তো সেখানে বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যখন আপনি পার্লামেন্টে ইলেকশন করবেন, একটা পার্টি চাবে কি, একটা পার্টি একজন প্রার্থী চাবে সেই ইলেক্ট হতে, তাহলে মানুষ মোর কনসার্টেড অ্যাবাউট হাউ হি উইল ইলেক্ট দ্য ইলেকশন। ওই দিন যখন আপনি রেফারেন্ডাম দিবেন, তখন রেফারেন্ডাম ইম্পর্টেন্সটা এমনি কমে যাবে। সেকেন্ডলি, হানাহানি কোন এমপি ইলেকশন বাংলাদেশে হইতে যে এমপি ইলেকশনে হানাহানি হয়নি, তাহলে সেন্টারের ভোট বন্ধ হয়নি। জি, তাহলে একটু ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। না, আমি 30 সেকেন্ড আমি ব্যারিস্টার শাহরিয়ার সাহেবকে মানে রেসপেক্টফুলি একটু দ্বিমত করতে চাই। বিষয়টা হচ্ছে যে একই দিনে দুটি ইলেকশন, এই দুটি ইলেকশনের কনটেক্সট কিন্তু ডিফারেন্ট। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, আমি মনে করি যে দীর্ঘ এতদিন পরে মানুষ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং মানুষকে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছে তাদের ইশতেহারের মধ্য দিয়ে তাদেরকে যেভাবে এই বিষয়গুলোতে রাষ্ট্রীয়ভাবে এবং দলগতভাবে তাদেরকে ট্রেন করা হবে বা তারা ফিল করবে, ন্যাচারালি ইলেকশনের কোনো যদি কোথাও কোনো অবস্টেকল হয়, আমি আসলে যে প্র্যাকটিক্যাল কনটেক্সটটা বলতে চাচ্ছি যে ইলেকশন কোথাও কোনো বন্ধ হলেও সেটা কিন্তু 1 বা 2 দিনের মধ্যে আবার নতুন করে ওই স্বল্প কেন্দ্রগুলোতে ইলেকশন করে পূর্ণাঙ্গ ফলাফল পরবর্তীতে যাচাই করা বা বলা যেতে পারে। 1, 2 হচ্ছে গণভোটে মনে করেন প্রিভিয়াস যে ইলেকশনগুলো হয়েছে যেসব কেন্দ্রে ভোট বন্ধ থাকতো, আপনি যদি টোটাল পার্সেন্টেজ অফ ভোটের রেসপেক্টে এবং ওই কেন্দ্রগুলোর ভোটের রেসপেক্টে আপনি যদি দেখেন যে অলরেডি গণভোটে হা বা নার যে পজিশন, ওই সমস্ত ওই স্মল কেন্দ্রগুলোর ভোটগুলোকে যদি আমি নাও ধরে নিই, তাও দেখা গেছে হা জিতবে, অথবা ইট উইল নট হ্যাভ এন ইম্প্যাক্ট পার্সেন্টেজ ওয়াইজ। তাহলে কিন্তু গণভোটের ফলাফল ন্যাশনাল ইলেকশনের ফলাফলের মতোই আপনি কিন্তু মানে বেসরকারি ভাবে বলে ফেলতে পারবেন। জি,
পরবর্তীতে যখন ওই কেন্দ্রগুলোতে ভোট হবে সেখানকার রিফ্লেকশন আসবে। কিন্তু আগেই আসলে রেজাল্টটা যে মানে করে ফেলা সম্ভব, মানে করে ফেলা পাওয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি। জি, অন দ্য আদার হ্যান্ড আপনি নির্বাচনী ব্যয়, অন দ্য আদার হ্যান্ড নির্বাচনী প্রচারণা, অন দ্য আদার হ্যান্ড নির্বাচনের যে সামগ্রিক নিরাপত্তা, এই সবগুলো একই দিনে একই সাথে প্যারালালি করলে যদি সকল দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট রেজিম একমত যেহেতু থাকে, তাহলে আমি মনে করি যে এটাই মোর ব্যালেন্স মনে করছেন। ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আমরা তো অনেক দিন আসলে এই ঐক্যমত্য কমিশনে দলগুলোকে বসতে দেখেছি, আপনার দলও সেখানে বসেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেখানে, নিশ্চয়ই আমার জানা নেই আপনিও নিশ্চয়ই সেখানে গেছেন। এতদিনে ধরে দলগুলো যে আলোচনা করলো, বসলো, যেটা মানে সিরাজ ভাইও বলছিলেন বিরতির মধ্যে, যে তারপরেও এখনো কেন আসলে এই দ্বিধা, যে আমি সই করব কি করব না, কি এই দ্বিধাগুলো আসলে কেন, কি দেখে? শুধু দ্বিধা না, একটা মারাত্মক অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা আছে। আমি যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে বিএনপি তো রাজি আছে এটাকে সাইন করার জন্য 17 তারিখে। জি, বিএনপির কাছ থেকে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত বিরোধিতা নেই। দুইটা দলের কাছ থেকে আছে, একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে এনসিপি। আমি যেটা মনে করি, দুইটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল প্রেশার তারা ক্রিয়েট করতে যাচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম কনফিডেন্ট যে 17 তারিখে সকল পার্টি, সকল দলগুলোই কিন্তু তারা সিগনেচার করতে বাধ্য হবে। আমি যদি এখানে একটু অ্যাড করি, আপনি দেখবেন যে দুই দলের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, যেমন জামাত কেন সিগনেচার দিতে যাচ্ছে না, কারণ জামাত মনে করছে যে গণভোটটা আগে হওয়া উচিত রাদার দেন অন দ্য ডে অফ দ্য ইলেকশন। এখন সেটা যদি হয়, বিএনপির আর্গুমেন্ট হচ্ছে খরচ বেশি, তারপর একটা সম্ভাবনা আছে যদি নভেম্বরে গণভোট হয় তাহলে ফেব্রুয়ারির নির্বাচনটা পিছিয়ে যাবে, কারণ এটা বিরাট একটা আয়োজন। আপনার রেফারেন্ডাম আয়োজন করা তো খুব সহজ বিষয় না, এটা এমন বিষয় না যে আমি 1 মাস সময় নিয়ে আগামী মাসে আমরা আয়োজন করে ফেলতে পারছি, কারণ নির্বাচন কমিশনকে সে প্রস্তুতি নিতে হবে। তো সেই জায়গাগুলোতে বোথ পার্টির কিন্তু ভ্যালিড আর্গুমেন্ট আছে। আমরা এবি পার্টি থেকে একই কথা বলেছি যে বিএনপি যে আর্গুমেন্ট গুলো দিচ্ছে সেটার কিছু ভালো গুড রিজন আছে, একই রকম ভাবে জামাত যে কথাগুলো বলছে, জামাত যে ভয়গুলো পাচ্ছে, সেটারও কিছু ভ্যালিড রিজন আছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এখানে সরকারকে একটু কঠোর হতে হবে, যেহেতু দুই পার্টিকে একসাথে করা যায়নি, সেক্ষেত্রে সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে তারা কখন মনে করে এই গণভোটটা হওয়া উচিত। আরেকটা বিষয় যদি আমি এখানে অ্যাড করি, আপনার গণভোটের প্রশ্ন এখানে আসছে কেন? আমরা জুলাই সনদের 84টা সংস্কার বিষয়ে আমরা একমত হতে পেরেছি, সেটার ব্যাপারে যদি দলগুলো সিগনেচার দেয়, গণভোট অনেকটা একটা ফর্মাল একটা প্রসিডিওর যে লিগালিটাকে নিয়ে আসার জন্য, যে সাধারণ মানুষও এই পলিটিক্যাল পার্টি গত 1 বছর ধরে 33 পলিটিক্যাল পার্টি যে একমত হয়েছে যে বিষয়গুলোতে, সেটা জনগণ সায় দিচ্ছে। আমার তো মনে হয় না যে এই গণভোটে এটা ফেল করার কথা। গণভোট যেহেতু হা এবং না ভোট হয়, সেখানে খুব ব্যাপক মেজরিটিতে হা ভোটেই কিন্তু এটা জয়যুক্ত হওয়ার কথা। কিন্তু গণভোটের মূল বিষয়টা হচ্ছে এটাকে আমাদের জুলাই সনদটাকে আমরা ভ্যালিডিটি দিচ্ছি। কারণ হচ্ছে আমরা যতই আর্গুমেন্ট দিই না কেন, আমরা জুলাই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচনটা হচ্ছে না, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ হচ্ছে জুলাই সনদের 47টা যে সংস্কারের কথা বলা আছে, দ্যাটস রিলেটস টু দ্য কনস্টিটিউশন, এবং যেগুলো কনস্টিটিউশন রিলেটেড সেটা তো আপনি কনস্টিটিউশন আপনার সংসদের মাধ্যমে আপনাকে অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে। এই সংসদের মাধ্যমে যদি আমরা সংশোধন না করতে পারি, শুধুমাত্র গণভোট দিয়ে কিন্তু আমরা সেটাকে কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারছি না। সেটার কারণে আমার জানা মতে, এবং আমি যেটা সর্বশেষ যে আলোচনা হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেখানে সকল পার্টির মধ্যে এক ধরনের ঐক্যমত এসেছিল যে আগামী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, যেটার মাধ্যমে যে 47টি বিষয় আছে যেটা রিলেটেড টু কনস্টিটিউশন, তারা সেখানে যেটা একমত হচ্ছে, তারা প্রথম অধিবেশনে সেটা চেষ্টা করবে নিজেদের মধ্যে আলোচনা করে, ডিবেট করে সেই সংবিধানটাকে সংশোধন করার জন্য। আর বাকি যে 37টা সংস্কার বিষয় আছে যেটা নট রিলেটেড টু দ্য কনস্টিটিউশন, সেটাই সরকার এখনই করে ফেলতে পারে। যদি পলিটিক্যাল পার্টিগুলো সিগনেচার করে ফেলে, এখনই তারা অধ্যাদেশ তৈরির মাধ্যমে, আইন তৈরির মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। নির্বাচনের পরে যে দায়িত্বটা পেয়ে যায় দলগুলো, সেটা হচ্ছে এই সিম্পলি যে অধ্যাদেশগুলো করা হয়েছে নির্বাচনের আগে, এই সরকার যেটা করেছে, সেটা তারা নির্বাচনের পরে সিম্পলি তারা এটাকে অ্যাপ্রুভ করবে আর কি, পার্লামেন্ট ফার্স্ট অধিবেশনে উইদিন 3 to 4 months।
তো সেক্ষেত্রে আমি মনে করি এটা অযথাই আমাদের দলগুলো একটা ইস্যু তৈরি করে পলিটিক্যাল একটা গেম তৈরি করার চেষ্টা করছে, বাট নট নেসেসারিলি বাংলাদেশের জন্য খুব বেশি মানে উপকারে আসবে এই ধরনের দুই পার্টি ডিবেট। সেক্ষেত্রে আমরা মনে করি যেটা, যে এই ইন্টারিম সরকার তাদেরকে একটা বোল্ড সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এদের কি নভেম্বরে গণভোট করব নাকি একই দিনে নির্বাচনের দিনই গণভোট করবো, এবং সেটাকে তারা রিজনটা তাদেরকে দেখাতে হবে যে তারা কেন এই সিদ্ধান্তটা নিয়েছে। জি, সিরাজুল ইসলাম, কোনো প্রশ্ন যদি থাকে আমার? প্রশ্ন আসলে আমি যে প্রশ্ন একটা আছে, প্রশ্ন আমি একটা করতে চাই, সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন তা নিয়ে গণভোট আয়োজন, এই গণভোট আগে না পরে, অর্থাৎ আমাদের প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপে মানে মারাত্মক রকমের মতবিরোধ। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে মনে হয় যে জুলাই অভ্যুত্থানের পরে, 24 জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ জরুরি প্রয়োজন ছিল ঐক্যমত্য হওয়া, একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার ছিল। যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঐক্যমত্য তৈরি হয়ে গণ আন্দোলন, গণবিস্ফোরণের মুখে এরা পালাতে বাধ্য হয়েছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, তেমনি একটা ঐক্যমত্য, একটা বৃহত্তর একমতের একটা জায়গা দরকার ছিল, কিন্তু সেটা হলো না। মানে ঐক্যমত্য কি কোথাও হয় কখনো? কারণ এক একজনের তো এক এক ধরনের হয় না, তা না, ঐক্যমত্য হয় না তা না। এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় প্রত্যেকটা দল, এখানে যে সমস্ত দলের প্রতিনিধিরা বা যে সমস্ত ব্যক্তি যে যে দলের পক্ষে কথা বলছে, প্রত্যেকটা দল কতগুলো বিষয়ে দারুণভাবে একমত ছিল। আমাদের এই মুহূর্তে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, নির্বাচন হওয়া, অনেক কিছুতে একেবারে মানে খুব জরুরি প্রয়োজন সেটি হচ্ছে ঐক্যমত্য হওয়া। এই ঐক্যমত্য না হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা বিষয় অনিশ্চিত থেকে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে তিনজনের কাছে, আমি সরাসরি এই যারা এখানে উপস্থিত তারা সবাই আইনজীবী, দলীয় অবস্থানে তারা আছেন। এখানে বিশেষভাবে ব্যারিস্টার আব্বাস ইসলাম, তিনি সরাসরি দলীয় পজিশন হোল্ড করেন, আর বাকি দুইজন মনে হয় ওইভাবে না, আমি যতদূর জানি। তারপরেও দলের সাথে সংশ্লিষ্টতা আছে। সবার কাছে আমার একই প্রশ্ন, যে এই যে মারাত্মক রকমের অনৈক্য থেকে যাচ্ছে বা থেকে গেল, এতে আমাদের যে গত এক বছরের অ্যাচিভমেন্ট, যে শিক্ষা আন্দোলন থেকে, এগুলোর বাস্তবায়নটা কি হলো এবং কেন হলো না, হচ্ছে না? এ কেন ঐক্যমত্য হওয়া গেল না, এটা একটু বিরতির পরে আমি একটু অতিথিদের কাছ থেকে জানবো। তিনজনের কাছে যেহেতু আপনার প্রশ্ন, তাহলে বিরতির পরে আলোচনা করলেই ভালো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যে আলোচনায় ছিলাম আমরা, শুরু করব ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরকে দিয়ে। যে প্রশ্ন আমরা বিরতির আগে রেখে গিয়েছিলাম, একটু আনমিউট করতে হবে বোধহয়, শুনতে পাচ্ছি না আমরা। এখন শুনতে পাচ্ছেন? জি শাহরিয়ার ভাই, থ্যাংক ইউ, এখন শুনতে পাচ্ছি। বাস্তবতা বড় নির্মম। বাস্তবতা এমন নির্মম যেখানে বসে অনেক কথা বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনাকে একটা কোড অফ কন্ডাক্ট মেনে কাজ করতে হবে, তখন সে বাস্তবতার নিরিখেই করতে হবে। আমার একটা বইয়ের কথা মনে হয়, আমি অনেক আগে পড়েছিলাম এই বইটার না ছিল হচ্ছে জন কার্লিনের প্লেইং দ্য এনিমি, নেলসন ম্যান্ডেলা অ্যান্ড দ্য গেম। এটার ভিত্তি করে পরে একটা ছবিও হয়েছিল, যার নাম ছিল ইনভিক্টাস। কিভাবে সাউথ আফ্রিকাকে ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট এই কমিউনিটিকে একসাথে করে একটা নেশনকে ড্রাইভ করা। আজকে কিন্তু এই জুলাই সনদের মূল উদ্দেশ্য ছিল সেটা। আমার দুইজন লার্নেড ফ্রেন্ড, তাদের কাছে আমি প্রথমে একটা কথা বলছিলাম, সেই কথা কিন্তু কেউ উত্তর দিলেন না। সেটা হচ্ছে, আপনি ইলেকশন করতেছেন, ইলেকশনের দিনে আপনি কি করতে চাচ্ছেন? রেফারেন্ডাম করতে চাচ্ছেন। ইলেকশনটা করবেন কিভাবে? এই কনস্টিটিউশনে বলা আছে যে পার্লামেন্ট ভেঙে দিতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, প্রধানমন্ত্রীর
পরামর্শ নাই, প্রেসিডেন্ট ভেঙে দিলেন, তাহলে প্রথম ভায়োলেশন। দ্বিতীয় কথা বলে দেওয়া আছে, পার্লামেন্ট যেদিন ভেঙে দেওয়া হবে তার 90 দিনের মধ্যে আপনাকে একটা ইলেকশন করতে হবে। 90 দিন, 90 দুগুণে 180, 180 ডবল দিন চলে গেল। আপনি তাহলে ইলেকশনটা করতেছেন এতদিন পর কিসের ভিত্তিতে? তাহলে একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে। এই অলিখিত সংবিধান যেটা সমস্ত দল মিলে কনসেনসাস করলেন, সেটা কি? সেটা হচ্ছে আপনার এই জুলাই সনদ। তাহলে জুলাই সনদ আপনি পাশ না করে যদি আপনি ইলেকশনে যান, আমার যে লার্নের ফ্রেন্ড আব্বাস বলতেছেন যে জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন হতে হবে, সেটা কিন্তু না। তাহলে কিসের ভিত্তিতে ইলেকশন করবেন আপনি? আপনি কি অর্ডিন্যান্স পাস করছেন? আপনি জরুরি অবস্থা ঘোষণা করছেন? আপনাকে ইলেকশন করার ম্যান্ডেট কে দিল? সুপ্রিম কোর্টের 106 আপনাকে ইলেকশন করার ম্যান্ডেট দেয়নি। আর একটা কথা মনে রেখেন, 8ই জুলাই ইউনূস সাহেব এয়ারপোর্টে নেমে প্রথমে 3টা কথা বলছিল যে আমার 3টা দায়িত্ব, এর বেশি কিছু না। কি কি? সংস্কার করব, বিচার করব, ইলেকশন করব, একটা বাদে আর একটা করবো না, 3টাই করবো। এবং আজকেও কিন্তু তার সে বক্তব্যে সেই কথা বলছেন। কি বলছেন? যে নির্বাচনের সাথে সনদ অঙ্গাঅঙ্গি জড়িত। আজকে আপনাদের আবার বলতেছি, শোনেন, তার সে বলছে একটাকে ছেড়ে আরেকটা করা দরকার, কারণ হি নোজ যে এই সনদ ছাড়া তার ইলেকশন ভ্যালিড নাই, সে ইলেকশন ডাকার তার কোনো ক্ষমতা নাই। আর জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথা যদি বলি, সে কনস্টিটিউয়েন্ট পাওয়ারে যদি এই সরকার গঠিত হয়ে থাকে, তারেক ভাই যে কথা বললেন যেটাকে বিপ্লবী সরকার, সে কথা আমি প্রথম দিন থেকে চিৎকার করে আসতেছি, এই সরকার বিপ্লবী সরকার। বিএনপি সেটা কখনোই মেনে নেননি। বিএনপি সবসময় বলতে যাচ্ছে এই সরকার একটা সাংবিধানিক সরকার, এই সরকার হচ্ছে 106 এর সরকার। তো 106 এর যদি সরকার হয়, 106 তো তাকে ইলেকশন করার ম্যান্ডেট দেয়নি। আপনি একটা ম্যান্ডেট নিবেন। আর একটা জিনিস আব্বাস সাহেব বলছেন যে ইলেকশন করতে গেলে তো টাকার ব্যাপার। ভাই, টাকার ব্যাপার ইলেকশন ইনভ্যালিড হয়ে গেল, 5th অ্যামেন্ডমেন্ট দিয়ে ইনভ্যালিড হয়ে গেল, 7th অ্যামেন্ডমেন্ট দিয়ে ইনভ্যালিড হয়ে গেল। আপনি হাইকোর্টের বেঞ্চ করছিলেন, 8th অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটাকে ইনভ্যালিড করে দিলেন। আপনি এখন আপার ক্লাস করবেন, বলতে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে দিবেন। আরো একটা জিনিস বলি, আব্বাস সাহেব বোধহয় একটু ভুল বলে গেছেন, সেটা হচ্ছে কনস্টিটিউশনের 86টা আর্টিকেলকে চেঞ্জ করা হবে, ইনক্লুডিং প্রিএম্বল। আজকে যে জুলাই সনদ নিয়ে যেটা বলা হচ্ছে, জুলাই সনদ হচ্ছে এই 6টা কমিশনের সব কিছুকে নিয়ে, যেগুলো বিষয়ে কনস্টিটিউশনে ইফেক্ট করতেছে না সেগুলো নিয়ে এই ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে না। 868টার মধ্যে আমরা 86টা নিয়ে এখানে সামনে আসছি, কারণ এই 86টা অ্যাট্রাক্ট দিস কনস্টিটিউশন। এবং এই 86টার মধ্যে মোর অর লেস 30টায় নোট অফ ডিসেন্ডিং দেওয়া আছে, কিন্তু মেজর নোট অফ ডিসেন্ডিং হচ্ছে মাত্র 9টায়। তাহলে 86টা আর্টিকেল যদি চেঞ্জ হয়ে যায়, আর্টিকেল আছে হচ্ছে 153টা, তাহলে এই কনস্টিটিউশন আর কিছু থাকে? আর এই কনস্টিটিউশনে আমি বারবার আবার বলতেছি, আমার ভাইরা আপনারা উত্তর দেন, এই ভোট করার ক্ষমতা ইউনূস সরকারকে কে দিল? এই কনস্টিটিউশন তো নাই, 90 দিন তো পার হয়ে গেল। এই কনস্টিটিউশন তো এক্সটেনশন অফ টাইমের কোনো বিধান নাই। এই রাষ্ট্রপতিকে তো আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিই না, এখানে এটা বিপ্লবী সরকার না। তাহলে আপনি সনদ ছাড়া ইলেকশন করবেন কেমন করে? তো সনদ ছাড়া যদি ইলেকশন না করেন, সনদ যদি আগে পাস না করেন, টাকার কথা বলে, তাহলে একটা ইলেকশন করতেছেন উইথ দ্য প্রবাবিলিটি অর টেকিং দ্য আনজাস্টিফাইড রিস্ক যে এই ইলেকশন পরবর্তীতে ইলিগাল হয়ে যাবে। জি, ব্যারিস্টার তারিক বিন আজিজ। ধন্যবাদ। আমি আসলে একটা কথা বলতে চাই যে অনেক অনেক সুন্দর কথা বলেছেন আমার লার্নেড ফ্রেন্ড ব্যারিস্টার শাহরিয়ার, বাট একটি কোশ্চেনের উত্তর কিন্তু আমি মনে করি আসলে দিয়েছি, এবং তার কথার মধ্যে উত্তরটা আছে যে এই সরকার যে ইলেকশনটা করবে এটা অবশ্যই আপনি যেরকম আপনার কথাই বলেছেন যে অলিখিত সংবিধান। আমি সে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে যদিও একটি কনস্টিটিউশনের মধ্য দিয়ে এই বাংলাদেশ রান করে, পৃথিবীর অন্য অনেক দেশে কিন্তু অলিখিত সংবিধান আছে। এখন বিভিন্ন লিখিত অ্যামেন্ডমেন্টও সেই সংবিধানের অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশে আমরা লিখিত সংবিধানের মধ্যে দিয়ে যাই, কিন্তু জুলাই বিপ্লব এমন একটি পরিস্থিতির সূচনা করেছে যেখানে আসলে অন্য যে কোনো সময়ের, মহান মুক্তিযুদ্ধের পরে অন্য যে কোনো সময়ের যে কোনো আন্দোলন বা গণঅভ্যুত্থানের চেয়ে প্রেক্ষাপটটা ভিন্ন। প্রেক্ষাপটটা এই জন্য ভিন্ন, অন্য অনেক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে
যে এই বিপ্লবের পরে যারা এখান থেকে অব্যাহতি নিয়েছে তাদের শুধু সরকার প্রধান না, পার্লামেন্টের স্পিকার থেকে শুরু করে সকল এমপি এবং every sector-এ মানে সকলেই পালাই গেছে। এটা কিন্তু নজিরবিহীন, এটা মানে নজিরবিহীন। তো তাহলে এই প্রেক্ষাপটের পরে যে প্রেক্ষাপটে আসলে এখন ইন্টারিম সরকার চলছে, যে প্রেক্ষাপটে এই ইন্টারিম সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে, যে প্রেক্ষাপটে জুলাই সনদের জন্য আমার ভাই আব্বাস আলী খান যেটা বলেছেন সেটা যুক্তিযুক্ত একটা পয়েন্টে, যে প্রেক্ষাপটে গণভোটটা হবে, আসলে জুলাই সনদের ম্যান্ডেট কিন্তু রেভুলেশনই দিয়ে দিছে। আমি যেটা বলতে চাই, প্রথম উত্তর যে কোন বেসিসে এই ইলেকশনটা হবে, দ্য বেসিস আই ডু এগ্রি উইথ ব্যারিস্টার শাহরিয়ার, অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানটা কি? অলিখিত সংবিধানটা হচ্ছে বাংলাদেশের যে এখনকার যে সংবিধান, এই সংবিধানের সম্ভবত না, এটা আর্টিকেল 7-এ বলছে অল জনগণের পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল। জি, তো আমি আসলে বলছি এই যে জনগণ বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলনটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলন হচ্ছে একটি ইন্টারিম গভর্নমেন্ট। জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলন হচ্ছে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হবে, সেই চার্টার ঐক্যমত্য কমিশন গঠন করে তারা জুলাই সনদের প্রস্তাবনাটাকে বাস্তবায়ন করছে। তো সুতরাং লিগ্যাল স্ট্যাটাস না দিলে কি এটাকে আপনি করতে পারেন? লিগ্যাল বেসিস দিতে হবে না, আমি সেই পয়েন্টে আসছি। ম্যাগনা কার্টার মতো একটা লিগ্যাল বেসিস দেন, তারপরে ইলেকশন হবে। না, আমি এক্স্যাক্টলি সেই পয়েন্টে আসছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে অলিখিত সাংবিধানিক ভিত্তি বা রিপাবলিকের জনগণের ইচ্ছার প্রতিফলন, তার মধ্য দিয়ে এটা আসলে সাংবিধানিক ভিত্তি পায়। দ্বিতীয়টি হচ্ছে যে এই যে জুলাই সনদটা, এটা আগে না অন দ্য সেম ডে হতে হবে। মূল বিষয়বস্তু হচ্ছে, আমি কিন্তু খুবই আশাবাদী যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলগুলো আসলে অনেক দীর্ঘদিন আলোচনা করে একটা পর্যায়ে একমতে আসবে। আপনি এই বিষয়ে আমরাও একমত আশাবাদী। ব্যারিস্টার আব্বাস ইসলাম খানকে একটু শুনি। এক সেকেন্ড আমি শুধু বলবো যে এই ম্যান্ডেটটা, এই গণভোটটা, এটা আসলে ইভেন যদি গণভোট নাও হতো, সকল রাজনৈতিক দলের সিগনেচারই সাফিসিয়েন্ট, ইট ইজ এ ম্যাগনা কার্টা। এটা একটা দলিল। যদি পরবর্তী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন না করে, তাদেরকে মনে রাখতে হবে ফ্যাসিস্ট রেজিমের পতনের পটভূমি। জি, আমি সেই কারণে মনে করি এই যে গণভোটটা নিয়ে সাংবিধানিক কোনো অসুবিধা নেই, অসুবিধা দেখেন না। ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। জি, ধন্যবাদ। কয়েকটা বিষয় এখানে চলে এসেছে আর কি। এটা কোয়াইট ইন্টারেস্টিং যে বৈধতা, এই সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করার প্রয়োজন ছিল আওয়ামী লীগ হয়তো করতো, সেটা এখন জামাত করছে। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আমরা বৈধতা নিয়ে করিনি আব্বাস, এটা মিস ইন্টারপ্রিটেশন করেন না, জামাত ইসলাম করেনি। বলতে এটা হচ্ছে জনগণের সরকার, বিপ্লবী সরকার। এটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে না, কারণ আমরা বলছি অবশ্যই লিগ্যাল সরকার, বিপ্লবী সরকার। এই সরকারটা তো যখন গঠিত হয়েছে 8 অগাস্টে, তখন কিন্তু এটাকে বিপ্লবী সরকার হিসেবে কিন্তু ঘোষণা দেওয়া হয়নি। রাদার দেন আপনার আর্টিকেল 106 এর আন্ডারে আপনার রেফারেন্স নিয়ে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স নিয়ে কিন্তু তারপর এই নতুন সরকার তারা শপথ নিয়েছে। তখন কিন্তু এই ইস্যুটা কেউই তুলেনি, জামাতও তুলেনি, বিএনপিও তুলেনি। এই কারণে আমি মনে করি এটা আর্টিকেল 106 এর রেফারেন্সের সরকার। এই কারণে এটার বৈধতা 106, এবং যেখানে যখন একটা দেশের প্রধানমন্ত্রী চলে যায়, পুরো পার্লামেন্ট ভেঙে চলে যায়, দ্যাট ইজ উই কল ইট ডক্ট্রিন অফ নেসেসিটি, তখন কিন্তু জুডিশিয়ারি ক্যান স্টেপ ইন, এবং এই কারণে কিন্তু এখানে জুডিশিয়ারি স্টেপ ইন করেছে। Can the judiciary step in outside the constitution? Abbas, can the judiciary step in outside the constitution? আর আপনি বোধহয় জানেন না 106 এর সেই অর্ডারের সার্টিফাইড কপি নাই, সার্টিফাইড কপি নাই সেই অর্ডারের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা ভিন্ন আলাপ। না সেটা ভিন্ন না। আপনি সেটা ভিন্ন আলাপ। সুপ্রিম কোর্ট যেতে পারে আউটসাইড, একজন ব্যারিস্টার হিসেবে কি আমরা এটা বলতে পারি যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের বাইরে যে বলবে এন্টি গভর্নমেন্ট তৈরি করেন 106 এ, 103 তে যেখানে বলতেছে কনস্টিটিউশনের মধ্যে থেকে আপনাকে অর্ডার দিতে হবে,
জাতিকে এটা বিভ্রান্ত করে না আব্বাস? আমরা ব্যারিস্টার হয়ে কি এটা বিভ্রান্ত করে না? কথাটা শেষ করি আর কি। হ্যাঁ করেন, আপনি বলেন, কিন্তু বিভ্রান্ত করেন। আমি আমার কথাটা শেষ করি আর কি। আপনারা যেটা আলটিমেটলি করছেন সেটাকে আওয়ামী লীগকে এখনই একটা গ্রাউন্ড তৈরি করে দিয়েছেন, যেটার কারণে তারা এই বৈধতা নিয়ে তারা আলোচনা করবে, কারণ এটা কোনো বিপ্লবী সরকার হয়নি। আপনারা এটা ঘোষণা করেনি, কোনো দলে এটা ঘোষণা করেনি। 106 এর আন্ডারে রেফারেন্সে যখন এই সরকার গঠিত হয়েছিল তখনই এটা বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি। এখন যে আলোচনাগুলো হচ্ছে এটা জামাত ইটসেলফও করছে না। আপনি যদি ইস্যুটা তুলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এটা আলটিমেটলি সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি জুলাই সনদের ব্যাপারে যে কথাটা বলেছেন, ইউর অ্যাবসলিউটলি রং। আমি জুলাই সনদটা আজকেও পড়েছি, 84 সংস্কারের ব্যাপারে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, 84টা, এবং 84টা যে সংস্কার সেটা নট অল রিলেভেন্ট টু দ্য কনস্টিটিউশন। 163টা প্রস্তাবনা এসেছিল, সেখানে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়ে 84টা বিষয় এসেছে। এখানে 47টা হচ্ছে কনস্টিটিউশন রিলেটেড, যেখানে কনস্টিটিউশন সংশোধন প্রয়োজন রয়েছে। আর রিমেইনিং 37 যে সংশোধন রয়েছে সেটা নট রিলেভেন্ট টু দ্য মানে কনস্টিটিউশন, কিন্তু সেটা অধ্যাদেশের মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া যায় আর কি। সেটা গেল এই ক্ষেত্রে। সেটা আপনার যে ইনফরমেশন আপনি দিয়েছেন এটা কোয়াইট রং। 84 যেই সংস্থার প্রস্তাবনা এসেছে, নট অল অফ দেম রিলেটেড টু কনস্টিটিউশন। ভাইরে, প্রথম আমি যেখানে আপনার আপনাকে বেসিক যে প্রশ্নটা স্ট্রাকচার নিয়ে এসেছিল, আপনি আবার মিস ইন্টারপ্রিটেট করেন না। বেসিক স্ট্রাকচার নিয়ে আপনার প্রথম টুকুন, আর বাকিগুলো অর্ডিন্যান্স দিয়ে করা যায়। অর্ডিন্যান্স দিয়ে 93 তে কোনোদিন আপনি সংবিধান সংশোধন করতে পারেন না, এইভাবে বলেন না আপনারা। ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, আপনি প্লিজ ইন্টারফেয়ার করেন না, যেহেতু সময় কম আর কি। আমি কম সময়ের মধ্যে বলতে চাচ্ছি যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন 86 আর্টিকেলের ব্যাপারে জুলাই সনদে, দ্যাট ইজ রং। এবং আপনি বলেছেন যে 86 রিলেভেন্ট টু দ্য কনস্টিটিউশন, হুইচ ইজ এগেইন রং। এখানে সবগুলো বিষয়ে মূলত 6টা সংস্কার কমিশন করা হয়েছিল, সেখানে পুলিশ সংস্কার বাদ দিয়ে বাকি 5টা সংস্কার কমিশন নিয়ে এখানে আলোচনা হয়েছিল ঐক্যমত্য কমিশনে। সেখানে 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে উইথ সাম ডিসেন্টিং নোটস। 11টা বিষয়ে ডিসেন্টিং নোট আছে বিএনপির, আর এছাড়া আরো কয়েকটা ডিসেন্টিং নোট আছে ছোট কয়েকটি দলের। কিন্তু আবারও বলছি, নট অল রিলেভেন্ট টু দ্য কনস্টিটিউশন। এখন যে প্রশ্নটা আগে করা হয়েছিল সেটা আমি মনে করি অ্যান্সার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কিন্তু ফ্লেক্সিবিলিটি হওয়াটা দরকার ছিল। আমরা যখন গত 1 বছর ধরে ঐক্যমত্য সংস্কার কমিশনে যখন আলোচনা করেছি দলগুলোর মধ্যে, এবি পার্টি আমরা যেটা করেছি যে আমাদের অনেক চিন্তা ভাবনা, আমাদের অনেক মতামত থেকে কিন্তু আমরা সরে এসেছি। কেন? ঐক্যমত্যের জন্য। একটা ফর এক্সাম্পল, আমরা কিন্তু খুব স্ট্রংলি অপোজ করেছিলাম আপার হাউসের ব্যাপারে। আমরা বারবার বলেছিলাম এটা আমাদের জন্য ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ রিসোর্সেস, এবং এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের যে মানুষগুলো নির্বাচন করবে না তাদেরকে অ্যাকোমোডেট করবে রাজনৈতিক দলগুলো। সেটার কারণে আমরা বলেছিলাম উই নট প্রিপেয়ার্ড ফর দি আপার হাউস অ্যাট দিস স্টেজ। কিন্তু যখন সকল দল একটা একমতে পৌঁছালো যে একটা আপার হাউস বাংলাদেশে দরকার, সেখানে থেকে আমাদের মত থেকে আমরা সরে এসেছি। এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্যান্য দলের মধ্যে চেয়েছিলাম, সেটা অন্যান্য দলের মধ্যে আমরা পাইনি। আপনি আরেকটা জিনিস যদি চিন্তা করেন যে যখন কোনো বিষয় আলোচনা হয়েছে সকল দল একমত আছে, 3টা দল, বিএনপি, জামাত এবং এনসিপি। আমরা এটাকে বলেছি যে তাদের একটা ভেটো পাওয়ার আছে। যখন বিএনপি কোনো বিষয়ে দ্বিমত করে অথবা জামাত করে অথবা এনসিপি করে, সেই সংস্কার প্রস্তাবনা কিন্তু আটকে যায় তখন। এটা আমরা দেখেছি। কিন্তু তার মানে কিন্তু এই 3টা দল তাদের দলের ঊর্ধ্বে এসে দেশের স্বার্থে কিন্তু অনেক প্রস্তাবনার বিষয়ে একমত হতে পারেনি, যেখানে আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় অ্যাকোমোডেট হওয়ার জন্য। এটা আমি বলছি নেগেটিভ সাইড। অন দ্য পজিটিভ সাইড যেটা হচ্ছে যে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই, কিন্তু আমরা এই 1 বছরের যে টানা আলোচনা হয়েছে, 1 বছরের যে টানা বিতর্ক হয়েছে, এটার মাধ্যমে যেটা হয়েছে আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ডিবেট হয়েছে যেটা লং টার্ম বাংলাদেশে হয় নাই। সেই ডিবেটগুলো লাইভ হওয়ার কারণে মানুষও দেখেছে কোন আর্গুমেন্টটা কতটুকু স্ট্রং, তারাও নিজেরা বোঝার চেষ্টা করেছে, মিডিয়াতে আলোচনা হয়েছে। এটাকে আমি মনে করি পজিটিভ সাইড, এবং এটাকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি আগামী বাংলাদেশে, তখনই কিন্তু আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো। আমরা নট নেসেসারিলি আমরা সকল বিষয়ে একমত হব, এটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এই ডিবেটের মধ্য থেকেও কিছু বিষয়ে আমরা একমত হতে পারি, আর যে বিষয়ে একমত না হতে পারি সেখানে আমরা স্বাভাবিকভাবে আমরা জনগণের কাছে যাব, তাদের কাছে ম্যান্ডেট চাইবো, আমাদের ম্যানিফেস্টো নিয়ে চাইবো, এবং তাদেরকে বলবো যে আমরা এই জিনিসগুলোতে একমত হতে পারিনি, আমরা তোমাদের ম্যান্ডেটটা চাচ্ছি আমাদের সরকারে পাঠাও যেন আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। জি, শেষ কথা থেকে যদি একটু সিরাজুল ইসলাম আমরা এটার ইতি টানি। আচ্ছা, আমি এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। এখানে আজকের অতিথি 3জনই ব্যারিস্টার এবং আইনের বিষয়ে কাকে করতে চান?
মানে আমার সময় খুবই কম, হ্যাঁ, মানে যে যদি কোনো একজন ব্যক্তি specific- দিলেই উত্তর দিলেই পারেন। আচ্ছা, সেটা আব্বাস, হচ্ছে যে এই যে গণভোটের মাধ্যমে আমরা জুলাই সনদ গ্রহণ করব, তাই তো? হ্যাঁ না ভোটের মাধ্যমে গ্রহণ করব, ধরে নিলাম ভোটের রেজাল্ট হলো এটা নার পক্ষে গেল, অর্থাৎ গ্রহণ হইল না, তাহলে আইনি ভিত্তি তো জুলাই সনদ আইনি ভিত্তি পেল না, তাহলে পরের পরিস্থিতি কি হবে? তাহলে এটা তো ব্যারিস্টার শাহরিয়ার কবির। দেখেন, এই কথাটা আমি প্রথম থেকে বলছিলাম, যদি এটা জুলাই ভিত্তিক না হয় তাহলে আপনাকে কনস্টিটিউশন আন্ডারে চলে যেতে হবে। এখানে একটা কথা বলে দিই, আগামী 23 তারিখে তত্ত্বাবধায়ক নিয়ে অ্যাপিলেট ডিভিশনে হিয়ারিং আছে এবং আমরা হোপ করতেছি যে অক্টোবরের শেষে 30 তারিখের মধ্যে তত্ত্বাবধায়ক এই জাজমেন্টটা পাস হয়ে যাবে। যদি এই জাজমেন্টটা পাস হয়ে যায়, অনারেবল চিফ জাস্টিস জিজ্ঞাসা করছিলেন যে আপনারা তত্ত্বাবধায়ক যদি এটা জাজমেন্ট হয়ে যায় কবে থেকে ইফেক্ট দিবেন, অনারেবল অ্যাটর্নি জেনারেল বলছিল ইমিডিয়েটলি। তার মানে যদি অক্টোবরের শেষে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা পাস হয়ে যায় তাহলে তখন কিন্তু এই গভর্নমেন্ট অটোমেটিকলি টার্ন টু এ কেয়ারটেকার গভর্নমেন্ট, নো মোর ইন্টারিম গভর্নমেন্ট। কারণ যদি এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট না, একদম তখন তো 3 মাসের মধ্যে ইলেকশন করতে হবে। এই 3 মাসের মধ্যে ইলেকশন, তখন আর এগুলো কিচ্ছুই করতে পারবেন না। এখন যদি এখানেও প্রশ্ন আসছে যে যদি এই অক্টোবরের ভিতরে এইটা গ্রহণ করা না হয় তখন কি হবে? সবই তো যদি জুলাই সনদ, ওই গোদামিল যে 53 বছর যেভাবে গোদামিল দিয়ে গেছে এদেশের ভাগ্যের পরিবর্তন না। আব্বাসের সাথে আমরাও অপটিমিস্টিক হতে চাই, কিন্তু গোদামিল দিয়ে এদেশকে আর চালান যাবে না। ওই 106 যে গোদামিলে চলতেছে সরকার, না, তবে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। তবে এটা তো ঠিক সিরাজুল ইসলাম যে ব্যারিস্টার আব্বাস যেরকম বলছিলেন যে দীর্ঘদিনে তো এই ডিবেটগুলো হয়নি আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একসঙ্গে, তো কখনো আমরা বিশেষ করে 91-এ 3 জোটের যে রূপরেখা সেই সময় আসলে দলগুলো কিছুটা কাছাকাছি ছিল, তারপরে তো আর দলগুলোর মধ্যে মুখ দেখা দেখি বন্ধ। এটা এবং একটা জিনিস দেখেন, সবাই মিলে কিন্তু আমরা এটাকে কনসেনসাস হয়ে সনদের বিষয়ে কিন্তু আর কোনো ডিবেট নাই। জি জি, যেটা আছে এনফোর্সমেন্টের বিষয়, সেখানেও কোনো ডিবেট নাই, সেখানেও একটা টেকনিক্যাল করছেন গণভোটটা কবে হবে। হ্যাঁ, মানে সবাই ছাড় দিয়ে একসাথে বসে চা খাওয়া খাই তো হচ্ছে, মানে দুটি বিপরীত কথা হচ্ছে। হ্যাঁ, মানে এই জায়গাতে আসছি, এটা তো আমার বিশ্বাস এটাও আমি এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে একসাথে চা খাওয়া খাই হচ্ছে, এতে আমরা খুশি হতে পারি না। আগে তো মুখ দেখা দেখিও ছিল না, আমরা তাতে তো খুশি ছিলামই না। এই যে চা খাওয়া খাই হচ্ছে এতেও খুশি না, এই কারণে যে এই রকম একটা বিষয় নিয়ে যা সহজেই একমত হওয়া যেতে পারতো বা যা জাতির জন্য প্রয়োজন, সেইটা নিয়ে দীর্ঘদিন মাসের পর মাস। এটা আমি সিয়াজ ভাইয়ের সাথে একমত। এই যে ঐক্যমত কমিশনের দুর্বলতার কারণে তারা স্ট্রং স্টেপ নিতে পারেনি বলে এই 1 বছর এটা টানার কোনো বিষয় ছিল না, এটা 3 মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এবং এই যে দীর্ঘদিনের আলোচনা টানতে গিয়ে এই রাষ্ট্রের প্রচুর পয়সা খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, কর্মঘণ্টা খরচ হয়েছে, অনেক লস হয়েছে। জি জি, যার কারণে আমি বলছি সেটা নিয়ে কথা বলে, আসলে গণভোট দরকার, সেটা কোন দিন করবেন সেটা তারিক বিন আজিজ। তাহলে 30 সেকেন্ডে যদি শেষ করেন, আমার আরো বিষয় আছে। সবাইকে ধন্যবাদ। কিন্তু আমি জাস্ট এক লাইন একটা ফ্যাক্ট বলি যে সকলে কিন্তু একটা বিষয় বলছে, আমরা আসলে দীর্ঘদিন হতাশার মধ্যে থাকতে থাকতে আমরা যদিও মানে আশার আলো দেখি, সেখানেও হতাশার কালো ছায়ায় আমাদেরকে নিমজ্জিত করে। আমি কিন্তু রিয়েলি বলছি যে পজিটিভ বাংলাদেশ, এই যে 1 বছর ডিবেট হয়েছে, এই ডিবেটের প্রচলনটা কিন্তু খুবই প্রয়োজন ছিল। ডিবেটের মাধ্যমে ঐক্যমত আসলে হয়েছে। আপনি দেখবেন যে রাতারাতি সব বিষয়ে সবাই কিন্তু বসলো আর একমত হলো এবং বাস্তবায়ন করলো, এটা তো রোবটিক। এটা হ্যাঁ, আমরা বলছি যে বাংলাদেশে মানুষ এখন লাইভ হয়েছে, তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বসুলভ আচরণ বজায় রেখে আলোচনা করছে, পক্ষে বিপক্ষে বলছে, এবং তারপরে যেটা আব্বাস খান নিজেও বলেছে যে অনেক প্রত্যেকেই কিছু না কিছু ছাড় দিচ্ছে। তো আমি মনে করি এটা আসলে বাংলাদেশের এই সরকারের লিগ্যাল ভিত্তি আমি আসলে সংক্ষেপে বলি, কারণ এখানে আমার লার্নেড ফ্রেন্ড আছে, তারা কনস্টিটিউশন সম্পর্কে সন্দেহাতীত ভাবে অনেক ভালো জানেন, কিন্তু আমি খুব সাধারণ জনগণের মতো করে আমি বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই সরকার কিসের ভিত্তি, জনগণ তাকে ভিত্তি দিয়েছে, কিভাবে ভিত্তি দিয়েছে, এটা পরিষ্কার। এটা আমি এই টপিকটা অর্জিত ভিত্তিতে তারা যে সনদ সিগনেচার করছে, অ্যাকচুয়ালি বাস্তব কথা হচ্ছে যদি কোনো গণভোট নাও হয়, আগামীতে যে সরকার আসবে
তাদের জন্য এই রক্তস্নাত দলিল বাস্তবায়ন না করলে পরিণতি কি হবে তারা সে না, ব্যাপারে কিন্তু সবাই সিরাজুল সচেতন। ইসলামের প্রশ্ন ছিল যদি না ভোট জিতে যায় তখন কি হবে? না ভোট যদি জিতে চায় সেটা আসলে হাইপোথেটিক্যাল কোশ্চেন, বাট বাস্তবতা হচ্ছে যদি না ভোট যদি জিতে তাহলে সেটাই বাংলাদেশের মানুষের উইল, জি, Yes. সেটাই সেটাকে বাংলাদেশের respect মানুষের উইল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে অনেক 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 রক্তের ধন্যবাদ। মধ্য দিয়ে এই সরকার ছিল, না ভোটের মধ্য দিয়ে তখন এই সরকার আবার পূর্বের পরিস্থিতিতে রান করবে, সেটা একটি ডিফারেন্ট কনটেক্সট। জি। কিন্তু হাইপোথেটিক্যাল সেই ডিবেটের চেয়ে আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে। অনেক ধন্যবাদ। পয়েন্ট হচ্ছে অনেক- রক্তের মধ্য দিয়ে অর্জিত এই সনদ, এটা এই যুগের ম্যাগনা কার্টা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মোহাম্মদ তারিক বিন আজিজ, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরুতেই আমাদের সময়, জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি সহ অধিকাংশ দল। বণিক বার্তা, কক্সবাজারে গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন ফ্ল্যাটে চলছে হোটেল ব্যবসা। দৈনিক ইনকিলাব, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর কাল, কেটে গেছে অনিশ্চয়তা। দৈনিক জনকণ্ঠ, জুলাই সনদ সইয়ের পর বড় অধ্যায়ের শুরু, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা। যুগান্তর, রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা, শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর, ফেব্রুয়ারিতেই নির্বাচন। ভোরের কাগজ, জুলাই সনদ স্বাক্ষরে গলদঘর্ম কমিশন, চলছে শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টা। ডেইলি অবজারভার, জুলাই চার্টার সাইনিং টুমরো। সংবাদ প্রতিদিন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, চূড়ান্ত প্রার্থী নির্ধারণের সময় নেবে বিএনপি। দ্য ডেইলি টাইমস অব বাংলাদেশ, ফ্যামিলিজ ওয়েট ইন অ্যাগনি ফর বডিজ। পত্রিকার হেডলাইনগুলো দেখে নিলাম। আগামীকাল যে পত্রিকাগুলো আপনাদের হাতে যাবে, আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই। অবশেষে নির্বিঘ্নে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ভোট। ভোট গণনার কার্যক্রম চলছে এবং কিছু কিছু ফলাফলও আসছে অনেকগুলো হলের। মজুদ রাখা হয়েছে অতিরিক্ত ভোট গণনা মেশিন। নির্বিঘ্নে ভোট দিয়ে এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থী এবং প্রার্থীরা। এই বিষয় নিয়ে একটু কথা বলবো। সিরাজুল ইসলাম, আজকে ভোট হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের, আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট। চট্টগ্রামের ভোট আসলে কেমন পর্যবেক্ষণ করলেন গণমাধ্যমে? আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে হয় একটা হলে সম্ভবত তারা পূর্ণ প্যানেলে বা খুব বড় ধরনের বিজয় অর্জন করেছে। আরও একটা প্যানেলে হলে সুজস মনে এগিয়ে। তো আমরা এই দুটোর খবর আমি সর্বশেষ জানতে পেরেছিলাম। এর ভিতরে এটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে যে দুটোর খবর এসে দুটোতেই জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে বা ভালো করছে। এর মানে দাঁড়াচ্ছে, ধরে নেওয়া যায় যে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচনের যে তাদের দৈন্যদশা ছিল বা খানিকটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয় থেকে তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে বা দাঁড়াচ্ছে, এটা বলা যায়। আর আরেকটা পর্যবেক্ষণ আমি দিতে চাই, আমাদের শিরোনামের ভেতর দিয়েই বেরিয়ে এসছে যে কোনো রকমের অঘটন দুর্ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। চমৎকার ব্যাপার এটি। আমি মনে করি যে আমাদের শুধু এই আজকের চাকসুতে না, জাকসুতেও এরকম যথেষ্ট কোনো রকমের মারামারি, সংঘর্ষ, সংঘাত এগুলো ছাড়াই নির্বাচন হয়েছে। ডাকসু নির্বাচন তো একেবারে জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দিয়েই গণমাধ্যমগুলো খুব শুধু গণমাধ্যম, সারা দেশের মানুষের নজর ছিল সেখানে। তো সেই জায়গায়
দেখা যাচ্ছে যে কোনো রকমের সংঘাত সংঘর্ষ হয়নি। এগুলো কিন্তু আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন বা ইতিবাচক ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই রকম আমরা আশা করছি আমরা সেরকম হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাও আশা করব, শুধু রাজশাহীর ব্যাপার না, জাতীয় নির্বাচন যখন আমাদের সামনে আসবে তখনও এরকম শান্তিপূর্ণভাবে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে আশাটুকু আমরা করতে চাই, সে আশাটুকু আমরা করব। জি, সিরাজুল ইসলাম অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে জার্নালে যুক্ত হবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে পাবো আশা করছি।